3 নাম্বারে আছে প্রাণী সম্পদ থেকে। প্রাণী সম্পদ থেকে আছে 1.44%। তাহলে এখান থেকে সবচেয়ে বেশি এসেছে আমাদের, ঠিক আছে? এখান থেকে আমাদের প্রাণী সম্পদ, সম্পদ এবং মৎস্য সম্পদ, এইটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সবচাইতে বেশি বেশি আমাদের জিডিপি গ্রোথ এসেছে কোথা থেকে? তাহলে এটাকে এখান থেকে আমাদের সবচাইতে বেশি এসেছে, এটা যেন মনে থাকে আর কি। 2021 সাল অর্থনৈতিক সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব আছে, এগুলো তোমরা একটু দেখে নিবা। এই যে উপরে, আমি যদি উপরের দিকে তাকাই, এখানে একটু দেখবা কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক নেই ইসরায়েলের সাথে। এটা তো জানো তোমরা নাকি? ইসরায়েলের সাথে কিন্তু আমরা এমনি বলি যে ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু তলে তলে কিন্তু ইসরায়েলের সাথে আছে। এখানে ইসরায়েলকে আমরা ফিলিস্তিনিকে সাপোর্ট করি, আসলে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে ধরি না, কিন্তু ইসরায়েল কিন্তু তলে তলে আমরা ইসরায়েলের সাথে অনেক সম্পর্ক বজায় রাখি। এটা তোমরা জানো কিনা জানি না। হ্যাঁ, যেমন অনেক প্রোডাক্ট নিয়ে আসি, যেমন আমাদের দেশে বাটা আছে না, বাটা, বাটা কিন্তু ইসরায়েলি প্রোডাক্ট। আমরা এই যে কোকা কোলা কোম্পানির যত কিছু আছে, যেমন কোকা কোলা, ফান্টা, এই যে এগুলা কিন্তু সব কোকা কোলা কোম্পানির, এগুলাও কিন্তু সব ইসরায়েল থেকে আসে। এবং মানে এইগুলা থেকে আসে, তারপরে আমরা বলি যে ইসরায়েলকে সাপোর্ট করি না, এই করি না, ওই করি না। হ্যাঁ, কিন্তু তলে তলে আসলে অনেক করি। যেমন WTO এর চুক্তি অনুসারে বাংলাদেশের কোটাবিহীন বাজারের পোশাক সামগ্রী রপ্তানি শুরু কবে থেকে? 2005 সাল থেকে। বাংলাদেশের বৈদেশিক সাহায্যের শীর্ষ দেশ জাপান। দেখো, জাপান কিন্তু একটা এমন একটা কান্ট্রি, আমরা কিন্তু বাংলাদেশ কিন্তু জাপানের অনেক ভালোবাসে, বা জাপানের সাথে কিন্তু আমাদের অনেক ভালো একটা সম্পর্ক আছে। এটা কি পুরা সম্পর্ক আছে আর কি, আছে বলতে আসলে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে আছে। যেমন আমাদের কিন্তু যে একটা স্পেশাল ফোর্স আছে, যে স্পেশাল ফোর্সটা ইসরায়েল থেকে আমরা অস্ত্র নিয়ে এসেছি। হ্যাঁ, ইসরায়েল থেকে কিন্তু আমরা অনেক অস্ত্র নিয়ে এসেছি আর কি। হ্যাঁ, তা যাই হোক, ওইগুলো আমরা না যাই। এখন আমাদের রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে সম্পর্ক নাই, কিন্তু আমি অনেক কিছুই আনি আর কি। এই আর কি। কিছুদিন আগে বললো না ফ্রান্স বয়কট, ফ্রান্স আসলে এইসব করি, কিন্তু কামের কাম কি করি, আসলে কি করি না। আচ্ছা, যাই হোক, এখন আসো জাপানের সাথে আসলে আমাদের একটা বিরাট সম্পর্ক আছে, তাই না? এমন ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের, সরি, আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, জাপানও কিন্তু আমাদের দেশকে সাহায্য করেছিল, জানো, প্রচুর পরিমাণে সাহায্য করেছিল। এমনকি তখন জাপানের যে রাজা ছিল, সে রাজা কিন্তু সৈন্য সামন্ত নিয়ে পাঠায় দিছিল। অর্ধেক রাস্তা যখন এসেছে, আসার পরে জানতে পেরেছে যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, তখন আবার এটা চলে এসেছে। এটাও শুনেছি আর কি, আমি পড়েছি এক জায়গায় আর কি। আরে এক জায়গায় এমনও পড়েছি যে বাংলাদেশের পতাকার সাথে জাপানের পতাকার মিল কিসের কারণে? বন্ধুত্ব সুলভতার কারণে, ভালোবাসার কারণে আর কি। হ্যাঁ, আসলে এটাই ছিল আর কি। জাপান আমার খুব ভালো লাগে, কিন্তু ওদের খাবার দাবার একটু সমস্যা আর কি, এটা ভালো লাগে না। যাই হোক, এখন এই হচ্ছে তোমার টোটাল ঘটনাটা ছিল জাপানের। আমাদের বৈদেশিক শীর্ষে ওরা আমাদেরকে অনেক সাহায্য করে, আমরা ওদেরকে, এই যে তোমার মানে আমরা ওদের কাছ থেকে অনেক ঋণ পাই এই দিক থেকে। ওনাদের প্রথম ব্যাংকিং প্রথা চালু করে মুঘল আমলে। আমরা ব্যাংকিং প্রথাতে একটু নিচে গিয়ে দেখবো ডিটেলস, তার আগে আমরা এতটুকু জানলাম। এখন নেক্সট চলে যায়, একটি বাড়ি একটি খামার প্রকল্প ছিল 1996 সালের একটা প্রকল্প। বাংলাদেশে প্রচুর দুর্নীতি হয়েছে একটি একটি বাড়ি একটি খামার প্রকল্প নিয়ে। তোমরা জানো কিনা এই যে শেখ হাসিনার উদ্যোগে যে সবাই বাড়ি পেয়েছে, বাড়ি 2 দিন ওঠার পরে নাকি বাড়ি টাড়ি ভাঙ্গা গেছে আর কি। যাই হোক, আমরা ওদিকে না যাই, এইগুলো আর কি দেখি। বাংলাদেশের স্বাধীন বেসরকারি ব্যাংক এবি ব্যাংক, এই যে ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ডক্টর ইউনিস, এগুলো আমরা কিছুক্ষণ পরে খুব ডিটেলসে জানবো। হ্যাঁ, উপমহাদেশের এনজিও, ব্যাংকিং প্রথার এনজিও, এটা আসল। প্রথমে আমরা এখন আসি একটু যেটা পোল কোশ্চেনে আসি। আমি প্রথম পোল কোশ্চেনটা একটু লঞ্চ করে দেখি তো তোমাদের কি অবস্থা। 100% হওয়া উচিত আই থিঙ্ক অ্যান্সারটা। হ্যাঁ, বলো, বাংলাদেশে বর্তমান কততম পঞ্চবার্ষিকী চলছে? বাংলাদেশে কততম পঞ্চবার্ষিকী চলমান?
জাপানে চলে যাও ভাই, এনিমি ওয়ার্ল্ড। হ্যাঁ, জাপানের এনিমি তো অনেক পপুলার। আচ্ছা, আমি একদম পঞ্চবার্ষিকী চলছে। আচ্ছা, তোমরা কি আসলে মানে ক্লাসে আইসে কি মজা করতে নাকি? সিরিয়াসলি ম্যান, আয় হায় রে। মানে আমি কত বুঝাই দিলাম, তোমরা কি আমার কথা শুনতে পারতেছো না? যেমন 75% কারেক্ট আনসার দিয়েছো, তার ভেতরে 13 আর 18, 26% ভুল আনসার দিয়েছো। মানে এটা কি কারণে আমাকে একটু বলো প্লিজ। মানে তোমার কি আমার কথা কি শোনা যাচ্ছে না এমন কিছু, বা আমার কথা কি তুমি বুঝো না এমন কিছু? আচ্ছা, এই যে আমি এখানে পঞ্চবার্ষিকী নিয়ে কি আলোচনাটা করলাম, এই যে পঞ্চবার্ষিকী নিয়ে, যে এটা জোসেফ স্টালিন শুরু করে সোভিয়েত ইউনিয়নে বাংলাদেশের চেয়ারপারসন প্রধানমন্ত্রী। এটা প্রথম পঞ্চবার্ষিকী শুরু হয় 1973 থেকে 78 সাল, সদর দপ্তর আগারগাঁওয়। সপ্তম পঞ্চবার্ষিকী 2016 থেকে 2020। অষ্টম পঞ্চবার্ষিকী জুলাই 2020 থেকে জুন 2025। কিন্তু আল্লাহ, তোমরা এটা কি আনসার দিলা রে ভাই? সিরিয়াসলি ম্যান, তোমাদের কি কনসেন্ট্রেশন মনে হয় নাই নাকি? নাকি তোমরা কি পাবজি খেলতেছো না ঘুমাইতেছো? তোমরা ডাক্তার হইলে তো মিয়া তোমরা রোগী মাইরা লাইবা। হ্যাঁ, তারা ভুল আনসার দিছো। তোমরা তো রুগী একদিক থেকে শেষ, আর তোমরা ওই দিক থেকে শেষ। হ্যাঁ, অষ্টম চলতেছে রে, এটা খুবই হট টপিকস একটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা পরীক্ষাতে আসার মতো একটা কোশ্চেন। হ্যাঁ, বেকারত্ব নিরসন করবে, মানে এটা একটা বিরাট ইয়ে আর কি, প্রমিস আর কি। ওগরে বইলেন লাভ, লাভ আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা নেক্সট যেটা চলে যাব, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা ইপিজেড নিয়ে আলোচনা করব। ইপিজেড অর্থাৎ আমাদের বাণিজ্য। বাণিজ্য কিভাবে কিভাবে করতে হয়, তাই না? আমরা তো অনেকেই, আমাদের যেখান থেকে অনেকেই চাকরি না হইলে তো বাণিজ্য করতে হবে নাকি, মানে সরি, এই যে চান্স টান্স না পাইলে তো ওদিকে যাইতে হবে, তাই না? তা আসলে আমরা ইপিজেড এর যদি যাই, এখন ইপিজেড মানে কি অ্যাকচুয়ালি বলতে পারবা? ইপিজেড, ইপিজেড মানে কি বলতে পারবা? রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, যেটাকে আমরা বাংলায় বলি, বাংলায় বলি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, কিন্তু ইংরেজিতে বলি এক্সপোর্ট প্রসেসিং জোন। এটাকে আমরা বলি অর্থনৈতিক অঞ্চল, যেখানে মনে করো ট্যাক্স কর্তৃপক্ষের কোন রূপ মানে হস্তান্তর ছাড়াই যাতে পণ্য কি করতে পারি, আমরা পণ্য আনতে পারি, সেটাকে উৎপাদন করতে পারি, এবং কি করতে পারি, একটা পণ্য আনলাম বিদেশ থেকে, মনে করো একটা পণ্য এনেছি, বিদেশ থেকে একটা পণ্য আনলাম, তাই না? ওটাকে আমরা বিভিন্ন রকম ভাবে মডিফাই করলাম, করে আবার যাতে ওইটা নিয়ে যেতে পারি, এতে সরকারের কোনো যদি বাধা বিপত্তি না থাকে, এটাকেই বলা হয় এক্সপোর্ট প্রসেসিং জোন। বর্তমান বাংলাদেশে কতটি এক্সপোর্ট প্রসেসিং জোন আছে? টোটাল আছে 10টি। এই 10টির ভেতরে দুইটা ডিফারেন্ট আছে, একটা আছে সরকারি, একটা আছে কি সরকারি, আর একটা আছে কি বেসরকারি। বেসরকারি বলতেছে সরকারি আছে কয়টা, তাহলে সরকারি আছে 8টা, বেসরকারি আছে কয়টা? 2টা। হ্যাঁ, অর্থাৎ সরকারি আছে 8টা আর বেসরকারি আছে কয়টা? 2টা। মনে রাখতে হবে তাহলে আমাদের এই ইপিজেড গুলা। এখন দেখো, বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, যেটাকে আমরা বলি বাংলাদেশি রপ্তানি করি, এটা তো আমরা চিনবো, কিন্তু অন্যান্য দেশটা আমাদেরকে কিভাবে চিনবে? সেটা চিনবে বিইপিজেড হিসেবে। এদেরকে বলতে হবে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন এরিয়া, বিইপিজেড। হ্যাঁ, এই হিসাবে তোমার আমাদেরকে চিনবে আর কি। এটা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার আইন পাশ হয়, মনে রাখবা, মনে করবা আইন পাশ হয়। আইন পাশ হয় কত সালে? আইন পাশ হয় মনে করবা হচ্ছে কত সালে, এটা হয় 1980 সালে। ইপিজেড এর আইন পাশ হয়। দেশের প্রথম বেসরকারি ইপিজেড হচ্ছে কি বলতে পারবা? দেশের প্রথম বেসরকারি ইপিজেড এর নাম কি? কে ইপিজেড। বেসরকারি ইপিজেড এর প্রথমটার নাম হচ্ছে কি, সরি, কে ইপিজেড। হ্যাঁ, কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন। দেশের দ্বিতীয় বেসরকারি ইপিজেড কি বলতো? হ্যাঁ, আর ইপিজেড, মনে রাখতে হবে আর ইপিজেড। অর্থাৎ এগুলো একটু মনে রাখবো আমরা নাকি। আর সরকারি ইপিজেড তো আছেই।
প্রথম কার্যক্রম শুরু করে কোথায়? এই যে আমাদের প্রথম ইপিজেড এর নাম কি বলতে পারবা? প্রথম ইপিজেড, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, প্রথম ইপিজেড কোনটা? এটা হবে প্রথম, বলতে পারবা কি প্রথম ইপিজেড কোনটা? সেটা হচ্ছে চট্টগ্রাম ইপিজেড। বলতে পারবা কত সালে? হ্যাঁ, চট্টগ্রাম ইপিজেড কত সালে বলো তো? এটা হচ্ছে 1983 সালে। কোথায় হয় বলো তো চট্টগ্রাম? 1983 সালে চট্টগ্রামের কোথায় বলতে পারো? হ্যাঁ, বলো চট্টগ্রামের কোথায়? হালিশহর। গুড রেজাওয়ান। এই যে হালিশহর, এই হালিশহরে প্রথম হয়। প্রথম হয় কত? হালিশহর। এটা হচ্ছে চট্টগ্রাম। এইটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোশ্চেন আসে সাল নিয়ে। কি নিয়ে? সাল নিয়ে কোশ্চেন আসবে, মনে করবা সবসময়। হ্যাঁ, সাল নিয়ে কোশ্চেন আসে। এখন সর্বশেষ ইপিজেড কোনটা কত সালে বলো তো? হ্যাঁ, সর্বশেষ কত সালে বলতে পারবা? কোথায় সর্বশেষ কত সাল যদি বলা হয়, তখন মনে করবা কর্ণফুলী ইপিজেড। মনে করবা কত সালে? কর্ণফুলী ইপিজেড। কর্ণফুলী ইপিজেড 2006। এটা কোথায় বলতে পারবা? পতেঙ্গা। মনে রাখবা কি? পতেঙ্গা। এটাও চট্টগ্রাম। প্রথম চট্টগ্রাম, শেষেরটাও চট্টগ্রাম। এখন মাঝখানে আরো আছে, 2006 সালে কিন্তু আরো একটা হয়েছে, সেটার নাম আদমজি। আদমজি ইপিজেড। আদমজি। আদমজি হচ্ছে কত সালে? এটাও 2006 সাল। এটা হচ্ছে নারায়ণগঞ্জ। এখন একটা কোশ্চেন সবচাইতে বেশি এসেছে এবং আমি দেখেছি, এবং সবচাইতে মজার বিষয়, আমি একটা পরীক্ষাতে আসছিল এবং আমি অনেকেরই দেখেছি এটা ভুল দিতে। যেমন উত্তরা ইপিজেড। হ্যাঁ, এই যে উত্তরা ইপিজেডটা প্রতিষ্ঠিত হয় মনে রাখবা 1999 সালে। এবং অনেক আইসা পরীক্ষার হল থেকে আইসা বলছে যে উত্তরা ইপিজেড হচ্ছে উত্তরাতে। অনেকেই এটা নিয়ে আলোচনা করছে এবং অপশনে উত্তরাই দিয়েছিল। উত্তরা 12 নম্বর সেক্টর না 13 নম্বর সেক্টর, মনে রাখতে হবে এইটা কিন্তু উত্তরাতে না, এটা হচ্ছে নীলফামারীতে। মনে রাখবে এটা কি ফামারি? নীলফামারীতে অবস্থিত ইপিজেড, অর্থাৎ এক্সপোর্ট প্রসেসিং জোন। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে যাই, দেখি এখানে উপরে কি কি কোশ্চেন আমাদের দিয়েছে, আমরা একটু আলোচনা করে আসি। আমাদের এই যে বিপিজেড এর পুনরূপ বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এটাকে বলা হয়। আমরা এটা একটু দেখবো। বেবজা গভর্নর চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, এগুলো একটু তোমরা দেখে নিবা, কারণ এখানে যেটা আছে সেটা তো আছেই। বাংলাদেশের দ্বিতীয় প্রজেক্ট চালু হয় কত সালে? 1993 সালে। কোথায়? সাভারে। কোথায়? সাভারের ঢাকা, মনে রাখতে হবে। এবং যদি বলে অষ্টম ইপিজেড কর্ণফুলী ইপিজেড 2006 সাল, চট্টগ্রামের পতঙ্গা। বেসরকারি ইপিজেড দুইটি, একটা হচ্ছে এটা রিঙ্গুনিয়া এক্সপোর্ট প্রসেসিং জোন এবং কোরিয়া এক্সপোর্ট প্রসেসিং জোন। এই যে এইগুলো একটু দেখে নিবা। হ্যাঁ, নেক্সট আমরা চলে যাব। নেক্সট দেখি কি বলতেছে। অর্থনীতি এবং বাণিজ্য বলতেছে। অর্থনীতি এবং বাণিজ্য নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে একটা বিষয় মনে রাখতে হবে, অর্থনীতি এবং বাণিজ্য আমাদের কি কি আছে। যেমন বাণিজ্য মন্ত্রণালয়, অর্থনীতি এবং বাণিজ্য, এখানে আমাদের কি কি আছে, যেমন কি কিসের মাধ্যমে আমরা অর্থনৈতিক উৎপাদন বৃদ্ধি করতে পারি বা অর্থনৈতিক দিক থেকে লাভবান হতে পারি, সেই বিষয়গুলাই এর আওতাভুক্ত থাকে। হ্যাঁ, আওতাভুক্ত থাকে কিভাবে? যেমন আমি যদি বলি বাংলাদেশের বলতেছে ট্যারিফ কমিশন। হ্যাঁ, পূর্ব নাম ছিল বাংলাদেশের ট্যারিফ কমিশন, অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়। এটাকে আমি যদি হেডলাইন দেই তাহলে এমন হয় শিল্প ও বাণিজ্য। অর্থাৎ আমরা কিভাবে এটাকে উন্নতি করি। বাণিজ্য মন্ত্রণালয় কত সালে প্রতিষ্ঠিত হয় বলতে পারবা কে? বাণিজ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় হচ্ছে 1972 সালে। 72 সালে 12ই জানুয়ারি এটার কার্যক্রম শুরু হয় এবং এর ভেতরে আওতাধীন আছে অনেক কিছু। বাণিজ্য মন্ত্রণালয় বিভাগে ভাগ করা হয় এবং এর আওতাধীন অনেক কিছুই থাকে। যেমন বাংলাদেশের অনেক কিছু আছে, যেমন আমি যদি বলি কি কি আওতাভুক্ত এর, যেমন বাংলাদেশের ট্যারিফ কমিশন। বাংলাদেশ ট্যারিফ কমিশন এর আওতাভুক্ত। কমিশন। আমি যদি বলি রপ্তানি উন্নয়ন ব্যুরো এর আওতাভুক্ত। এর আওতাভুক্ত আছে কি? রপ্তানি উন্নয়ন ব্যুরো। উন্নয়ন
পুরো এই সবগুলো আছে আর কি। আমরা এগুলো একটু একটু করে দেখে যাবা, জাস্ট চোখ বুলায় যাবা, এতটুকুই আর কি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, এটা সালে কত সালের? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন গত বছরে একটা পরীক্ষাতে এসেছিল, বলতে পারবা? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ কত সালে শুরু হয়? ভোক্তা অধিকার, ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ, বলতে পারবা কেউ? সংরক্ষণ পরিষদ কবে চালু হয়, কত সালে হয়? এটা মনে রাখবা, 2009 সাল। 2009 সাল থেকে যাত্রাপথ শুরু হয়। এগুলা থাকে আর কি। বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এগুলো একটু দেখে ফেলবা যে অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি বাজেটের আওতাভুক্ত একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে, এটা তো বলছি আগে। এই একটা ভালো একটা ইম্পর্টেন্ট লাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা সর্বাধিকবার বাজেট পেশ করেন এম সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মুহিত, 12 বার। এটা সবচাইতে বেশি করেছেন তিনি। নেক্সট চলে যাই, আমদানি রপ্তানি। আমরা নেক্সট যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমদানি রপ্তানি। আমদানি রপ্তানিটা কি অ্যাকচুয়ালি? হ্যাঁ, আমদানি রপ্তানি, প্রধান আমদানি দ্রব্য কি 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 বলতে পারবো, এবং কোথা থেকে আমদানি করি? এই যে একটা কথা আছে না, আমরা সবচাইতে বেশি কিন্তু আমদানি করি, বলতে পারবা কেউ? বলো তো দেখি, সবচাইতে বেশি আমদানি করি কি আমরা? বলো, কি আমদানি করি? এই বলো না কেন, জনগণ বলো। ইলেকট্রিক, পোশাক। হয়নি 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 হয়নি। সবচাইতে 1 নম্বরে আছে কি? আমাদের হচ্ছে খাদ্যশস্য। আমরা সবচাইতে বেশি আমদানি করি হচ্ছে খাদ্যশস্য, এবং সবচাইতে বেশি আমদানি করি কোথা থেকে জানো? যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র থেকে। 2 নম্বরে কে আছে জানো? 2 নম্বরে আছে কানাডা। হ্যাঁ, 3 নম্বরে আছে থাইল্যান্ড, থাইল্যান্ড, আর 4 নম্বরে আছে ভারত। সবচাইতে বেশি আমরা খাদ্যশস্য উৎপাদন করি আর কি। খনিজ তেল পরবর্তীতে আছে কি? 2 নম্বরে আছে খনিজ তেল, খনিজ তেল। খনিজ তেল সবচাইতে বেশি আনি কোথা থেকে? মধ্যপ্রাচ্য থেকে, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ছাড়া আমরা অন্ধকার আসলে। ওই যে 2 দিন আগে দেখলাম না, তেলের দাম বাইরে গেছে 160 টাকা, কত 110 টাকা ছিল কিছুদিন আগে, এখন 180 টাকা 90 টাকা 1 লিটার তেল। খাবার তেল, মানুষ যাইবো কই আর কি। হ্যাঁ, সবচেয়ে বেশি আর কি মানে প্রধান প্রধান আমদানি দ্রব্য হিসেবে আমি খাদ্যশস্যকে সবার প্রথমে আসে, তারপর অনেকেই আছে। এখন চলে আসে, বলতে পারবো বৈদেশিক বাণিজ্য, যেমন গত বছর একটা কোশ্চেন ছিল, বৈদেশিক বাণিজ্য কত প্রকার? বলতে পারবা কেউ? বৈদেশিক বাণিজ্য কত প্রকার? বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য প্রধানত 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। বলো তো কি কি? বলতে পারবা কি কি? একটা হচ্ছে আমদানি আর একটা হচ্ছে রপ্তানি। আমদানি দ্রব্য আর রপ্তানি দ্রব্য। রপ্তানি অর্থাৎ আমদানি আর রপ্তানি আমরা 2 প্রকারের করে থাকি আর কি। এমন ভাবে আর কি দেখি, বাংলাদেশের সবচেয়ে এগুলা বিনিয়োগ বোর্ডের আন্ডারে থাকে, এক্সপোর্ট ইম্পোর্ট যেটাকে বলে আমদানি এবং রপ্তানি দ্রব্য। হ্যাঁ, ঠিক আছে, গুড। এখন গত বছরের একটা কোশ্চেন ছিল, আমি একটা পরীক্ষাতে আসা কোশ্চেন, তোমাদের কোনো অ্যাডমিশন টেস্টের না। বলো তো বাংলাদেশে কর মুক্ত আমদানি দ্রব্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বাংলাদেশে কর মুক্ত আমদানি দ্রব্য, কর মুক্ত আমদানি দ্রব্য, বলতে পারবে একটা দ্রব্য? হ্যাঁ, বলতে পারবা? 1 নম্বরে কি জানো এসেছিল? অপশনে ছিল ইনসুলিন। বলবো ইনসুলিন, 1 নম্বর ছিল ইনসুলিন। আর 2 নম্বরে কি হয়? একটা হচ্ছে ওই যে এইডস এর দ্রব্য, হিয়ারিং এইডস। অর্থাৎ এটা একটা হিয়ারিং এইডস, অর্থাৎ মানে কানে শোনার যে বিভিন্ন ধরনের যন্ত্র এইগুলো আর কি। এটা কি ইনসুলিন ছিল, ইনসুলিন। এই যে ইনসুলিন ছিল আমাদের, ইনসুলিন ছিল যেগুলো হচ্ছে তোমার কর মুক্ত, এখানে কোনো কর দেয়া লাগে না যখন বিদেশ থেকে আনা হবে দেশের মধ্যে। ঠিক আছে, অর্থাৎ এইগুলো একটু দেখবা। এই যে
ব্যাংক বিমা যাব। তো সুতরাং এইগুলো একটু দেখো। আমদানি রপ্তানি, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী। এই যে বাংলাদেশের বিটিএস না, এটা কিন্তু বিটিসি, কর কমিশন, প্রতিষ্ঠিত 1973 সালে। এগুলো একটু দেখবা। বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি শুরু হয় 1978 সালে। বাংলাদেশের সবচাইতে বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্র। বললাম না, বাংলাদেশের টাকার অঙ্ক সবচাইতে বেশি আমদানি করে যে দেশ, সেটা হচ্ছে চীন। বাংলাদেশের মেঘালয় থেকে কয়লা আমদানি করে, এগুলো একটু সবাই পড়ে ফেলবা। তামাবিল সীমান্ত দিয়ে, এটা তামাবিল একটা সীমান্ত বন্দর। যে রপ্তানি খাত থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে, সেটা হচ্ছে তৈরি পোশাক। হ্যাঁ, ডাব্লিউটিও এর চুক্তি অনুসারে বাংলাদেশের কোটাবিহীন বাজার পোশাক সামগ্রী রপ্তানি শুরু হয় 2005 সাল থেকে। একটা দেশ থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈশিষ্ট্য ইউজ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া যদি তোমাকে একটা কোশ্চেন করা হয়, বলতো তৈরি পোশাকের কোটা বলবৎ ছিল কত সাল পর্যন্ত? কোটা বলবৎ ছিল, কোটা বলবৎ মানে কোটা চালু ছিল কত সাল পর্যন্ত? মনে রাখতে হবে 31 ডিসেম্বর 2004 সাল। 31 ডিসেম্বর 2004, এটা একটা কোশ্চেন ছিল। পরবর্তীতে আমি যদি বলি, বাংলাদেশের সাথে বাণিজ্যের সম্পর্কে আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নাই, এমন একটা কোশ্চেন। এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জানি না বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট ছিল এই কোশ্চেনটা। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নাই। হ্যাঁ, বাণিজ্যিক সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নাই। হ্যাঁ, কূটনৈতিক সম্পর্ক নাই, সম্পর্ক নাই। সেটার দেশ নাম কি বলতে পারবা কেউ? দেখি কে বলতেছে, সবাই অ্যান্সার দিয়ে তাইওয়ান। ওয়া গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে কি? তাইওয়ান, মনে রাখতে হবে তাইওয়ান। এই তাইওয়ানের সাথে নাই, তাইওয়ান এর সাথে আমাদের কি আছে? বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কোনো কূটনৈতিক সম্পর্ক নাই আর কি। এটা আমাদের মাথায় মনে রাখতে হবে। বাংলাদেশের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক কোনোটাই নাই, এমন যদি কোশ্চেন আসে তোমরা কি দিবা দেখি? অ্যান্সার দাও তো দেখি। বাণিজ্যিক সম্পর্কও নাই কিন্তু কূটনৈতিক সম্পর্কও নাই। হ্যাঁ, গুড, ইসরায়েল। হ্যাঁ, এটা আমরা বলি, পড়ি ইসরায়েল ইসরায়েল আর কি, কিন্তু আছে কিনা এটা অনেকেই জানে। আচ্ছা, এই যে আমদানি রপ্তানি বাংলাদেশের বিনিয়োগ বোর্ডের আওতাধীন। হ্যাঁ, বিনিয়োগ বোর্ডের আওতাধীন। এটা ছিল হচ্ছে তোমার আমদানি রপ্তানি সেক্টরটা ছিল। এটা হচ্ছে প্রধান, এটা বিনিয়োগ বোর্ড কার আওতাধীন? একেবারে টোটালি প্রধানমন্ত্রীর কার্যালয়। এগুলা থেকে কোশ্চেন আসে না, তাই একটু মাথার ভেতরে রেখে দিবা। বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে, আর হচ্ছে পণ্য সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। এটা একটু মনে রাখবা। সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে, আর রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাজ্য থেকে, রেমিটেন্স অর্জন করে সৌদি থেকে। হ্যাঁ, এই যে এইগুলো একটু মাথায় রাখবা সবসময়। মনে রাখবা সবসময় কি? সবচেয়ে, আমি একটু লিখে দিই, সবচেয়ে বেশি আমদানি, সবচেয়ে বেশি আমদানি, বেশি আমদানি চীন, মনে রাখবা। আর রপ্তানি, সবচেয়ে বেশি রপ্তানি, রপ্তানি কি? ইউএসএ মানে যুক্তরাষ্ট্র। মনে রাখবা রেমিটেন্স আসে সবচেয়ে বেশি, রেমিটেন্স মনে রাখবা, রেমিটেন্স আসে সৌদি থেকে। এই যে এগুলো থেকে মোটামুটি আসে, জাস্ট মাথার ভিতরে রাখবা। রেমিটেন্স অর্জনে বাংলাদেশের অবস্থান কত? যেমন 2021 সালে এটা রিলঞ্চ হয়েছে। বলো তো রেমিটেন্সে বাংলাদেশের অবস্থান কত? হ্যাঁ, বলতে পারবা কেউ? বাংলাদেশের কততম? বাংলাদেশ, দেখি কেউ পারে কিনা। রেমিটেন্স অর্জনে বাংলাদেশ কততম? দ্বিতীয়। আরে না, আগে ছিল, এখন সপ্তম। মাথায় থাকে জানি। হ্যাঁ, এটা কিন্তু এই কোশ্চেন গুলো আসবে। বিভিন্ন দেশে বাংলাদেশের বাণিজ্যিক মিশন আছে 40টি, 44টি, এসব মনে রাখবা। আর একটা কোশ্চেন ছিল আর কি তোমাদের, না এটা ব্যাংকের কোশ্চেন ছিল, তাও একটু বলি নাকি তোমাদের, তাও মনে রাখো আর কি, আসতেও পারে নাকি। এই যে মুদ্রা বিনিময় আছে না, মুদ্রা বিনিময়, বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাডমিশন টেস্ট এসেছিল এডিতে, যে মুদ্রা বিনিময়ের, মুদ্রা বিনিময়ের অবৈধ ব্যবসাটা কি বলতে পারবা? অবৈধ ব্যবসা মুদ্রা বিনিময়,
অবৈধ একটা ব্যবসা আছে, এই ব্যবসাটাকে বিটকয়েন কি ব্যবসা বলে? বিটকয়েন হুন্ডি। গুড। ও মেহের কে জানে বললো হুন্ডি, সাদিয়া। গুড। এই যে হুন্ডি ব্যবসা, হ্যাঁ, এইগুলা মনে রাখবার কি, হ্যাঁ, মানি লন্ডারিং। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ছিল আমাদের রেমিটেন্স বা আমরা কিভাবে হুন্ডি ব্যবসা, অবৈধ ব্যবসা, এগুলা কিন্তু আমরা মোটামুটি জানলাম। এখন আমরা নেক্সট চলে যাব হচ্ছে কি, আমরা নেক্সট চলে যাব হচ্ছে ব্যাংক ব্যবস্থা। বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা, এটা একটু তোমাদের বইতে আছে, আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, ব্যাংক ব্যবস্থাটা কি আসলে, কেন ব্যাংক ব্যবস্থা চালু হলো, কেন ব্যাংক ব্যবস্থাটা এত ইম্পর্টেন্ট না আসলে